আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা বীজগণিতের এই প্লেলিস্টের প্রথম অধ্যায়ে দেখেছিলাম সহগ নির্ণয়, চলক নির্ণয়, চলক কাকে বলে, আক্ষরিক সহগ কি কি, এগুলো জেনেছিলাম। এবং সেই ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম পদ নির্ণয় টপিকটা আমরা পরের ক্লাসে পড়াবো। পরের ক্লাসে পড়ানোর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে পদ নির্ণয় ক্লাসটা একটু বড় হবে, সাথে কিছু অঙ্ক আছে, এগুলো আমরা শেষ করে দিব। যেহেতু ক্লাসটা একটু লেন্দি হবে, এই জন্য আমরা পরের ক্লাসে নিয়ে এসেছি। আজকে আমরা জানবো পদ নির্ণয়। দেখো, খুব সহজে পদকে নির্ণয় করা যায় কিভাবে। ধরো, কোনো একটা রাশিতে শুধুমাত্র যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা পদ আলাদা করা হয়। অর্থাৎ কোনো একটা রাশি, ধরো আমি লিখেছি যেটা এক্স প্লাস 9y, তাহলে দেখো এখানে এক্স একটা চলক, এটুক একটা পদ, 9y এটুক একটা পদ। কেন? কারণ মাঝে একটা প্লাস বা যোগ চিহ্ন রয়েছে, প্লাস বা যোগ রয়েছে। অর্থাৎ যদি কোনো একাধিক পদকে এভাবে যোগ বা বিয়োগ দ্বারা উপস্থাপন করা হয়, তখন আমরা বলতে পারি যে এগুলো আলাদা আলাদা পদ। যেমন ধরো 5x গুণিত বি, এটা কি তাহলে পদ? মানে এখানে কয়টা পদ আছে? পদ তো অবশ্যই। এখানে কয়টা পদ আছে? একটা নাকি দুইটা? মনে হতে পারে স্যার 5x গুণিত হচ্ছে বি, তাহলে এখানে দুইটা পদ আছে, কিন্তু না। পদ তখনই হবে যখন কি এখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকবে। তাহলে যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো, তাহলে আমরা বলতে পারতাম এখানে দুইটি পদ রয়েছে, প্রথম পদ 5x এবং দ্বিতীয় পদ হচ্ছে বি। আশা করি বোঝাতে পেরেছি। আগের অঙ্কগুলো আমরা এবার ক্লিয়ার করে দিই। তোমাদের বইয়ের প্রথম অঙ্ক 7xy। দেখো 7xy, সামনে কিছু নাই মানে কি আছে? একটা প্লাস চিহ্ন আছে, তার মানে প্লাস চিহ্ন দ্বারা শুরু হয়েছে, এখানে আর কোনো যোগ বা বিয়োগ ভিতরে নাই। তার মানে আমরা বলতে পারি এখানে পদ সংখ্যা একটি, পদ সংখ্যা একটি, একটি। ঠিক আছে। বাট পরের 2 নম্বর কোশ্চেনটা যদি দেখি আমরা, এক্স প্লাস 9y, এখানে দেখো প্রথমে একটা যোগ চিহ্ন আছে যেটা উজ্জ্ব আছে, শুরু হয়েছে, এবং পরবর্তীতে গিয়ে দেখছি আমরা প্লাস চিহ্ন আরো একটা রয়েছে। তার মানে কি বলতে পারি যে প্লাস চিহ্নের আগ পর্যন্ত এটুকু একটা পদ, প্লাস চিহ্নের পরবর্তী যে অংশটা এখানে বাকি আর একটা পদ। তাহলে আমরা লিখতে পারি এখানে পদ সংখ্যা দুইটি, যথা এক্স কমা 9y। ওকে। 3 নাম্বারটা যদি তাকাই একটু, এক্স মাইনাস 3y প্লাস হচ্ছে 5z। আমি এখান থেকে শুরু করলাম পদ গণনা করা। এখানে দেখো, এখান থেকে গণনা করতে গিয়ে আমরা দেখবো যে পরবর্তীতে কোথায় যোগ এবং বিয়োগ রয়েছে। দেখো এখানে বিয়োগ আছে, তার মানে আমি এখানে গিয়ে থেমে যাব, বলবো কি এটা একটা পদ। আবার এখানে বিয়োগ, এখান থেকে শুরু করলাম গণনা করা, পরবর্তীতে কোথায় যোগ বিয়োগ আছে? দেখো এই একটা পদ পরেই কি আছে? একটা যোগ আছে, তার মানে এটাও একটা পদ। আবার যোগ হয়ে এই শেষ এইটুকু অংশ রয়েছে, তার মানে এখানে পদ রয়েছে তিনটি। অর্থাৎ পদ সংখ্যা তিনটি, যথা এক্স কমা 3y কমা 5z। ওকে। এবার লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স প্লাস 5x ইন্টু বি মাইনাস 3y ডিভাইডেড বাই সি। আমরা শুরু করলাম এখান থেকে, ঠিক আছে না? এখান থেকে শুরু করে পরবর্তী যোগ বা বিয়োগ কোথায় আছে? দেখো এখানে একটা যোগ আছে, তার মানে কি এটুকু একটা পদ। পরবর্তীতে এখান থেকে গণনা করে এই যে দেখো, এই যে এখানে এসে বিয়োগ পেয়েছি, তার মানে এইটুক টোটালটাই হচ্ছে আমার একটা পদ। আবার দেখো এই বিয়োগ চিহ্নের পরে কিন্তু ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন তো কিন্তু পদকে আলাদা করা যায় না, শুধু যোগ এবং বিয়োগ থাকলে আমরা সেটাকে পদ বলতে পারি। অর্থাৎ এই অংশটুকু হচ্ছে কি একটি পদ। তার মানে এখানে পদ রয়েছে কয়টা? 1 2 3। তাহলে আমরা লিখতে পারি পদ সংখ্যা তিনটি, যথা এখানে প্রথম পদ কি এক্স, এবং পরের পদ কি এই যে পুরোটা একটা কি পদ, তাহলে 5x ইন্টু হচ্ছে বি, এবং তৃতীয় পদ হচ্ছে কত? 3y ডিভাইডেড বাই হচ্ছে সি। আশা করি আর পদ নির্ণয়ে কোনো সমস্যা থাকবে না। শুধু মাথায় রাখবো আমরা কোথায় যোগ এবং বিয়োগ চিহ্ন আছে, আদার্স কোনো চিহ্ন নিয়ে আমরা চিন্তা করব না। এরপর পরবর্তীতে যে অঙ্কটা রয়েছে তোমাদের, সেই অঙ্কটার দিকে আমি একটু আলোকপাত করি। তোমরা অনেক এর আগে ক্লাস 5 পর্যন্ত অনেক পাটিগণিত করে আসছো, যে একদিনে বা একটি কলার দাম এত টাকা, তাহলে 12টি কলার দাম কত, 12 দিয়ে গুণ করেছো, বা চকলেটের দাম হিসাব করেছো, যেটা ঐকিক নিয়মে করেছো, সেই কাজটা আমরা বীজগণিতের মাধ্যমে করব আজকে। দেখো প্রথম অঙ্ক, একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে
এক্স প্লাস 9y রাশিটি দ্বারা কি বোঝায়? আমাকে একটা জিনিস খেয়াল করো তো, এই এক্স মানে কি? একটি কলমের দাম। এখানে ওয়াই হচ্ছে কিসের দাম? একটা বইয়ের দাম। কিন্তু এখানে 9y আছে, তার মানে কি ওয়াই এর 9 গুণ, যেটা তোমাদেরকে আগের ক্লাসে আমরা শিখিয়েছি। তাহলে ওয়াই এর 9 গুণ তার মানে কি 9টি বইয়ের দাম। ঠিক আছে না? দেখো আমি অঙ্কটা সহজভাবে করি। দেখো আমার রাশি দেওয়া আছে এক্স প্লাস 9y। এক্স মানে কি? একটি কলমের দাম। ওয়াই হচ্ছে কি? একটি বইয়ের দাম। কিন্তু ওয়াই এর সাথে কি আছে? একটা 9 গুণ আছে, তার মানে আমরা কি বলতে পারি যে একটি বইয়ের দাম ওয়াই টাকা। তাহলে এখানে 9 গুণ হয়ে আছে, তাহলে আমরা যদি বলি যে 9টি বইয়ের দাম কত, তাহলে অবশ্যই কি তুমি করবা? 9 ইন্টু ওয়াই টাকা সমান সমান 9y টাকা। ঠিক আছে না? এই কাজটাই তো করবা। তো এই রাশিটা দ্বারা যদি বোঝায়, আমাদেরকে জিজ্ঞেস করে যে এক্স প্লাস 9y রাশিটা দ্বারা কি বোঝায়, তাহলে আমাদেরকে এর উত্তর স্বরূপ লিখতে হবে এক্স মানে হচ্ছে একটি কলম। তাহলে একটি কলম ও কয়টি বই? 9টি বই না? তাহলে 9টি বইয়ের দামের যোগফল অথবা সমষ্টি। আমরা একটু সুন্দর ভাষায় লিখলাম দামের সমষ্টি। তুমি চাইলে যোগফলও লিখতে পারো। ওকে। পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে রাশি নিয়ে, মানে আমাদের এই যে রাশি দ্বারা কি বোঝায়, এই অঙ্কগুলো চেষ্টা করবা। যদি না পারো কমেন্ট করবা, আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এবার লাস্টের একটা অঙ্ক রয়েছে আমাদের। এই অঙ্কটাতে প্রায় সবাই ভুল করো। প্রথমত কেন ভুল করো সেই জিনিসটা আমি বুঝিয়ে দেবো, ইনশাআল্লাহ আর ভুল হবে না। দেখো এখানে লেখা আছে এক হালি কলমের দাম এক্স টাকা হলে 5 হালি কলমের দাম কত? এটা আমরা খুব ইজিলি পারি। যেমন ধরো এক হালি কলমের দাম সমান সমান এক্স টাকা। তাহলে 5 হালি কি হবে? এক হালির দাম যদি এক্স টাকা হয়, তাহলে 5 হালির দাম বেশি হবে, অবশ্যই গুণ হবে, তাই না? তাহলে 5 গুণিত এক্স টাকা সমান সমান 5x টাকা। ওকে, সুন্দর না? এটা হয়ে গেল, এটা ইজিলি হয়ে গেল। এবার সেকেন্ড কোশ্চিনটা একটু দেখি। কেন বললাম ভুল করো সেটা দেখবো। 12টি কলমের দাম কত বলেছে, তাই না? তাহলে এক হালি কলমের দাম দেওয়া আছে কত টাকা? এক হালি কলমের দাম সমান সমান এক্স টাকা। তুমি ওভার কনফিডেন্ট, তাই না? বলছে কি 12টি কলমের দাম, তাহলে কি করবা? স্যার শিখিয়েছে, যেহেতু একটা ছিল, পরবর্তী অঙ্কে আমরা 5 দিয়ে গুণ করে দিয়েছি, এখানেও কি আমরা 12 দিয়ে গুণ করে দিব, 12x টাকা। তুমি বাসায় এসে বললা আমরা কি পেয়েছি? আমি 100-তে 100 পাবো গণিতে, কারণ কি আমি তো অঙ্ক ঠিক করে এসেছি, কোনো ভুল হওয়ার চান্স নাই। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো তো, তোমার দেয়া ছিল এক হালি কলমের দাম, তোমার কাছে চেয়েছে 12টি কলমের দাম। এক হালি সমান সমান কতটি? এক হালি সমান সমান কতটি? 4টি না? ঠিক আছে না? তাহলে এই জিনিসটা কি, ছোট্ট একটু ভুলের কারণে তোমার একটা পুরো মার্কস চলে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো বলা ছিল এক হালি কলমের দাম এক্স টাকা, তার মানে আমরা এটা বলতে পারি যে এক হালি, অথবা আমরা লিখতে পারি কি 4টি। ঠিক আছে না? এক হালি বা 4টি কলমের দাম এক্স টাকা। ধরো আমরা 4টি ধরলাম, এক হালিটুক রাখলাম না। ঠিক আছে, তাহলে 4টি কলমের দাম সমান সমান এক্স টাকা। তাহলে আমাকে বের করতে হবে 12টি কলমের দাম। তা আমাকে কি প্রথমে আগে একটি কলমের দাম বের করে নিতে হবে না? না হলে তো আমি অঙ্ক করতে পারবো না, সরাসরি গুণ করে দিলে তো ভুল হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে আমাকে করতে হবে কি, একটি কলমের দাম, 4টির দাম যদি এক্স টাকা হয়, তাহলে একটির দাম কি কম হবে নাকি বেশি হবে? অবশ্যই কি কম হবে। 4টার দামের চাইতে একটার দাম অবশ্যই কম হবে। কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি কি এক্স ভাগ 4 টাকা। ঠিক আছে, আগের ক্লাসে তোমাদের কিভাবে ভাগ করা শিখিয়েছি লব এবং হর আকারে। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে 12টি কলমের দাম। এবার আমি একটি কলমের দাম পেয়ে গেছি, এবার আমাকে 12টি বলুক অথবা একাধিক বলুক, সমস্যা নাই, 12টি কলমের দাম।
তাহলে কি হবে, একটার দাম যদি x/4 হয় তাহলে 12টার দাম অবশ্যই বেশি হবে, তাই না? বেশি হলে কি হবে, গুণ হবে। তাহলে আমরা এখানে করতে পারি কি, 12 গুণিত x/4 টাকা। আমরা এখানে কাটাকাটি করতে পারি। দেখো আড়াআড়ি গুণ হলে কাটাকাটি হয়, তাহলে কত হয়, 4 3 3 4 12 না, তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি 3x টাকা। আশা করি খেয়াল রাখবা, ঠিক আছে? তোমাদের জন্য ছোট্ট একটা কাজ দিয়ে রাখছি আমরা। আশা করি তোমরা ক্লাসটা করার পরে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, এবং যদি কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর যারা আমাদের অঙ্কটা করতে পারবা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবা, আমরা তোমার অঙ্কটা দেখবো ইনশাল্লাহ এবং কমেন্ট করব। এক হালি ডিমের দাম y টাকা হলে তিনটি ডিমের দাম কত? ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে 4.2 নিয়ে ইনশাআল্লাহ। 4.2 এ তোমাদেরকে সূচক পড়ানো হবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে সেই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।